Radio Today, 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। বিএনপির আশকারা ও প্রশ্রয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1884 জন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 7 কোটি ছাড়ালো। করোনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে ক্ষুধার মহামারী, হুঁশিয়ারি বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের। এবং আমিরাত, বাহরাইন ও সুদানের পর এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা মরক্কোর। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। বিএনপির আশকারা প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় গণতন্ত্রহীনতায় উগ্রবাদের উত্থান ঘটেছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে, আবার তারা গণতন্ত্রের কথা বলে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি মুখে মানবাধিকারের কথা, ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আমি বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তখন কোথায় ছিল এই মানবাধিকারের বলি? দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন শনাক্ত হয়েছে 1884 জন এবং সুস্থ হয়েছেন 3866 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে সর্বমোট 140টি ল্যাবে 16,323টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 29,44,252টি নমুনা। আর সকাল 8টা পর্যন্ত শনাক্ত 1,884 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,87,849 জনে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল একদিনে মারা যাওয়া 19 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,986 জনে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 3,866 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে 4,14,318 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 11.54%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.57%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 84.93% এবং মৃত্যুর হার 1.43%। আবিদ আজম, রেডিও টুডে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হোসাইন কাশেমীকে রাজধানীর একটি হাসপাতালে
আইসিইউতে নেওয়া হয়েছে। শ্বাসকষ্ট দেখা দেয় গত 1 ডিসেম্বর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির আইসিইউতে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন হেফাজত ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিন। নূর হোসেন কাশেমীর রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। হেফাজতের মহাসচিব হবার আগে সংগঠনটির ঢাকা মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন কাশেমী। তিনি ঢাকার জামিয়া মাদানিয়া বাড়িধারার প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ ও ভিয়েতনামের দুটো হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপগুলো। তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব বাংলাদেশি হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো ডনস টিম ও সিআরএফ। এসব প্রতিষ্ঠান ভুয়া অ্যাকাউন্ট, মেধাস্বত্ব চুরি, অশ্লীলতা ও সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে ফেসবুককে রিপোর্ট করত। সেই সঙ্গে তারা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করত। কিছু কিছু অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলো থেকে নিজেদের কন্টেন্ট ছড়াতো। আর ভিয়েতনামে যে হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেটি হলো APT32। এটি ভিয়েতনামের মানবাধিকার কর্মী, বিভিন্ন দেশের প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম ও বিভিন্ন খাতের প্রতিষ্ঠান টার্গেট করে ম্যালওয়্যার ছড়াতো। বঙ্গোপসাগরে দেশের একান্ত অর্থনৈতিক অঞ্চলের মৎস্য সম্পদের সুষম আহরণ, মজুদ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সদ্য পাশ হওয়া সামুদ্রিক মৎস্য আইন 2020-এর বিরোধিতায় মাঠে নেমেছে মৎস্য আহরণকারীরা। তারা বলছে, পাশ হওয়া আইনটি বেশ কঠোর এবং এটি মৎস্য আহরণে নিয়োজিত শ্রমিকদের জন্য বেশ নির্যাতনমূলক। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সালে নোমান। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ এতদিন নিয়ন্ত্রিত হতো 1983 সালের একটি অধ্যাদেশ দিয়ে। প্রথমবারের মতো পাশ হওয়া বর্তমান আইনে বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছরের জেল ও 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আইন পাশের প্রতিক্রিয়ায় গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী 250টি জাহাজ গত সপ্তাহে মাছ ধরা বন্ধ রেখেছিল। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইম খান বলেছেন, এই আইন মৎস্য আহরণে নিয়োজিত নাবিক ও জেলেদের আতঙ্কিত করে তুলেছে। আগে কোনো আইন ছিল না, এখন পার্লামেন্টে এই মাসে একটা আইন হয়েছে এবং 26 তারিখ ওইটা গ্যাজেট হয়েছে। ওই গ্যাজেটে কতগুলি ক্লজ আছে যেগুলি দায়ী বান্ধব না এবং ক্রু বান্ধব না। গত অর্থ বছরে বঙ্গোপসাগরে মৎস্য আহরিত হয়েছে 6.5 লাখ মেট্রিক টন। সমুদ্রে মৎস্য আহরণের পরিমাণ সংখ্যায় বাড়লেও কমে যাচ্ছিল মূল্যবান মাছের পরিমাণ। এছাড়া বিদেশি নৌযান যখন তখন সমুদ্র সীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। সেই কারণে সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় নতুন আইন প্রণয়ন ও কার্যকর করা অপরিহার্য ছিল বলে মনে করছেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফুল ইসলাম। আমাদের ভ্যালুয়েবল মাছ বেশ কিছু ছিল, সেগুলো পরিমাণ কমছে, নতুন কিছু কম মূল্যবান মাছ আসছে। এই সমস্ত দিক থেকে বোঝা যায় যে আমাদের এখানে ওভারফিশিং হচ্ছে বা নিয়ন্ত্রিত প্রি-প্ল্যান্ড হচ্ছে না। সেই প্রচেষ্টাই তো আমার মনে হয় যে অবশ্যই সম্ভব হবে। দেশের সমুদ্র সীমা নিশ্চিত হওয়ার পর সমুদ্র সম্পদ রক্ষায় সরকারের অন্যতম পদক্ষেপ হচ্ছে এই আইন প্রণয়ন। এ নিয়ে কারো আনুষ্ঠানিক আপত্তি ছিল না উল্লেখ করে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ বলেছেন, পাস হওয়ার আগে আইনটি ওয়েবসাইটে প্রকাশ সহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছিল। এই আইনের বিষয়ে যে আমাদের আপত্তি আছে, এই জিনিসটা আমাদের কাছে এখনো এসে পৌঁছায় নাই। সমুদ্রে মৎস্য সম্পদ রক্ষায় সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের সক্ষমতা প্রায় দ্বিগুণ করার প্রক্রিয়া চলছে। সালে নোমান, রেডিও টুডে, চট্টগ্রাম। পদ্মা সেতুর সব স্প্যান বসে যাওয়া উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বেলা 11:30টার দিকে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ের আশপাশের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। এবারে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন ৭১-এর বিজয় গাথা। আজ 11 ডিসেম্বর। রক্তঝরা ৭১-এর আজকের দিনে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুক্তিবাহিনী। ঢাকা জয়ের লক্ষ্যে যৌথবাহিনী চারদিক থেকে ট্যাঙ্কসহ আধুনিক সমরাস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে। মুক্তিবাহিনী ঢাকা অভিমুখে এমন খবরে হতাশ হয়ে ঢাকায় কারফিউ জারি করে পাকিস্তান সরকার। এদিনে শত্রুমুক্ত হয় জামালপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও যশোরের হিলিসহ অসংখ্য এলাকা। ৭১-এর আজকের দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম জনসভা হয় যশোর টাউন হল মাঠে। এতে বক্তব্য রাখেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এদিন ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফের সংবাদদাতা ক্লেয়ার হোলিং ওয়ার্থ এক রিপোর্টে জানান, পূর্ব পাকিস্তানের গভর্নর মালেক ও তার সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী কিছু শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের জন্য জাতিসংঘ বরাবর আবেদন করেছেন। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি সাদিয়ার আফরিন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।
আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট, নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। এফএম 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রাজধানীর চকবাজারে নোয়াখালী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 50টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3:45টার দিকে চকবাজারের উর্দু রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 5 ঘন্টার চেষ্টায় সকাল 9:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় ভবনের মধ্যে থাকা সব মালামাল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সরু রাস্তা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। রাজধানীর 300 ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তারা হলেন ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী আমির হোসেন রিয়াজ ও তার আত্মীয় আজমিন আল আমিন। আজ সকাল 7:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ও কমলা হ্যারিসকে 2020 সালের পার্সন অব দ্য ইয়ার হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। এ নিয়ে প্রথমবারের মতো কোনো ভাইস প্রেসিডেন্টের নাম টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বে এলো। টাইম কর্তৃপক্ষ তাদের টুইটারে বলেছে, বাইডেন হ্যারিসের এই জয় এমন কিছুর প্রতিনিধিত্ব করে যা ঐতিহাসিক। সিবিএস জানিয়েছে, বাইডেন হ্যারিস ছাড়াও এবছর পার্সন অব দ্য ইয়ার দৌড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, অ্যান্থনি ফাউচি ও তার সঙ্গে করোনা মহামারী মোকাবেলায় লড়া সম্মুখ সারির স্বাস্থ্যসেবা কর্মীরা এবং বর্ণবাদ বিরোধী দ্য মুভমেন্ট ফর রেশিয়াল জাস্টিস আন্দোলন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী টাইম প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে পার্সন অব দ্য ইয়ার। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7 কোটি ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে মারা গেছেন 15,91,000-এর অধিক। আর সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,92,00,000 করোনা রোগী। এদিকে যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ফাইজারের করোনা টিকা ব্যবহারের সুপারিশ করেছেন দেশটির খাদ্য ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টানা তৃতীয় দিনের মতো 24 ঘন্টায় 12,000-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। আর গেল একদিনে বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত হয়েছেন 6,80,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবার শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে রেকর্ড প্রায় 3,000 মানুষ। এ নিয়ে কোভিড-19-এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 3 লাখ ছুঁই করছে। আর এ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন 1,60,39,000-এর বেশি মার্কিনী। এদিকে ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার 23 সদস্যের একটি প্যানেল বৈঠকের পর অধিকাংশ সদস্যই এই সুপারিশের কথা জানান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি ব্যবহারে ঝুঁকির চেয়ে উপকার বেশি। উপদেষ্টা প্যানেল এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তা অনুমোদনের পক্ষে রায় দেন। তবে FDA এর উপদেষ্টারা ভ্যাকসিনটি ব্যবহারের সুপারিশ করলেও তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার জন্য FDA এর ভ্যাকসিন প্রদানের সম্মতি লাগবে। ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তা পাওয়া যাবে। এদিকে আরেক মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের মধ্য থেকে চূড়ান্ত ধাপের পরীক্ষায় শিশু কিশোরদের উপর প্রয়োগ শুরু হয়েছে। পরীক্ষার এই ধাপে 12 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। অন্যদিকে মডার্নার প্রতিদ্বন্দ্বী ফাইজার 12 বছর বয়স পর্যন্ত শিশুদের উপর ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে। এদিকে বাহরাইনের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আরব নিউজ ও দ্য হিল একথা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্য দপ্তর বিদেশ থেকে এই টিকা আমদানি করে ব্যবহার করতে পারবে। তবে কবে থেকে সাধারণ নাগরিকরা করোনার এই ভ্যাকসিন পাবে তা জানানো হয়নি ওই বিবৃতিতে।
প্রতিবেশী দেশ ভারতে আরও কমেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে দেশটিতে আরও 29,398 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা গতকালের চেয়ে 2,123 জন কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও 414 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,42,186 জনে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 97,97,000। সাইদুল্লাহ, রেডিও টুডে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোর ভ্যাকসিন কেনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত পরিবহন ও সংরক্ষণে সহযোগিতা দিতে $900 কোটি তহবিল যোগাবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আজ এডিবির এক বিবৃতিতে এই তহবিলের ঘোষণা দেওয়া হয়। এদিকে করোনা মহামারীর চেয়ে ক্ষুধার মহামারী ভয়ঙ্কর হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বেসেলে। বৃহস্পতিবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান অংশ নিয়ে অনলাইন বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ডেভিড বেসেলে সংস্থাটির পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মরক্কো ও ইসরায়েলের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এই চুক্তির বিনিময়ে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর দাবিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্ক স্বাভাবিকে সম্মত হওয়ায় মরক্কো এখন আমিরাত, বাহরাইন ও সুদানের মতোই ইসরায়েলের সাথে নানা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির প্রক্রিয়া শুরু করতে পারবে। এবার জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজি আসায় দাম কমতে শুরু করেছে। তবে আবার নতুন করে মূল্য বৃদ্ধি পাচ্ছে ডিম, তেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রীর। রাজধানীর কাঁচা বাজারগুলো এখন শীতের সবজিতে ভরপুর। অতিরিক্ত যোগান থাকায় এসব শাকসবজির দাম কমতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, শীত বৃদ্ধির সাথে সাথে সব ধরনের সবজির দাম আরও কমবে। বেগুন হলো 40 টাকা কেজি, চিচিঙ্গা হলো 40 টাকা, জালে কুমড়া 30 টাকা পিস, পটল হলো 40 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, সিম 30 টাকা কেজি, টমেটো 90 টাকা কেজি, ফুলকপি 25 টাকা 30 টাকা পিস, পাতাকপি 25 টাকা 30 টাকা পিস। দাম কমছে, আগের থেকে অনেক কমে গেছে। শীত বাড়বো তত আরো কমবো। সবজির দাম কমার পাশাপাশি অবশেষে কমেছে আলুর দাম। গেল এক সপ্তাহে প্রতি কেজি আলুর দাম বাজার ভেদে প্রায় 10 টাকা কমেছে। নতুনটার দাম কমছে, নতুনটা এখন 50 টাকা 55 টাকা এরকম। আমাদের কিনে হইলো গিয়া প্রায় 47 টাকার মতো পড়ে। এদিকে বাজারে ডিম বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে আগের চেয়ে 10 টাকা বেশি দরে। দুদিন আগে ছিল 90 টাকা ডজন, ছিল আপনার 720 টাকা 30 টাকা, আর আজকে হলো আপনার 780 টাকা পাইকারি, খুচরা হলো 100 টাকা ডজন, হালি আপনার 33 টাকা পড়ছে। বাজারে বিভিন্ন পণ্যের দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানালেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজার ভেদে দামের তারতম্যে অস্বস্তিতে রয়েছেন তারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ, দাম কমার কথা বলা হলেও তা কোনোভাবেই স্বাভাবিক নয়। এখানে কমে না, সব মিলে এখানে সবসময় বেশিই থাকে, ধরতে গেলে ডাবলই থাকে দাম। আনোয়ার হোসেন, রেডিও টুডে। এবার খেলাধুলার খবর। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর নজরদারিতে প্রযুক্তিগত সহায়তায় জড়িত থাকার অভিযোগে হুয়াওয়ের সাথে স্পন্সরশিপ চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা আতোয়ান গ্রিজম্যান। নিজের ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন বার্সেলোনা তারকা। বিবিসি ও আল জাজিরা এই খবর দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, উইঘুর মুসলিমদের চিহ্নিত করতে একটি সফটওয়্যার পরীক্ষা নিরীক্ষা করছে হুয়াওয়ে। এই সফটওয়্যারের মাধ্যমে চেহারা পরীক্ষা করে উইঘুর মুসলিমদের শনাক্ত করা যাবে, যেটা চীনের পুলিশকে সহযোগিতা করবে। এই খবর প্রকাশিত হবার পর স্পন্সরশিপ চুক্তি বাতিল করলেন ফরাসি তারকা গ্রিজম্যান। এবার কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব খান আতাউর রহমানের জন্মদিনে শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। গানটা তোমার শাশুড়ি গাইতো মা, বড় সুন্দর গাইতো। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তরুণ বয়সে তিনি বাড়ি ছেড়ে মুম্বাই পালিয়েছিলেন একবার। কেউ কি ভেবেছিল সেই ছেলেটি পরিণত হবে বাংলা ও বাঙালির সংস্কৃতি জগতের মহিরুহে? কালজয়ী চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, শিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক হিসেবে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন যিনি। এক নামেই তাঁর পরিচয়, খান আতাউর রহমান।
1937 সালে ঢাকা জেলা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিল তৃতীয় শ্রেণীতে পড়ুয়া খুদে বালক খান আতা। 1946 সালে মেডিকেল কলেজে ভর্তি হলেও পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বোহেমিয়ান স্বভাবের কারণে সেখানেও থাকেননি খেয়ালি এই শিক্ষার্থী। পাকিস্তানের করাচিতে গিয়ে রেডিও পাকিস্তানে সংবাদ পাঠক হিসেবে কাজ করার পর আবার লন্ডন পাড়ি জমান। ইউনেস্কো বৃত্তি নিয়ে নেদারল্যান্ড গিয়ে পুনরায় লন্ডন ফিরে এসে কিছুদিন বিবিসিতে কাজ করেন খান আতাউর রহমান। 1959 সালে জাগো হুয়া সাভেরা নামের উর্দু সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করে তিনি একে একে কাজ করেন এদেশ তোমার আমার, কখনো আসেনি, কাঁচের দেয়াল, সুজন সখী ও মনের মতো বউ সিনেমায়। তোমাকে তো কতবারই বলেছি যে গানটাকে আমি বড় ভালোবাসি, তাই মাঝে মাঝে একটু একটু। না, এতবার হারমোনিয়াম তবলা ভেঙে দেবার পরও কি তুমি বুঝতে পারছো না যে সংসারে গান গাওয়া চলবে না? 1970 সালে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া সিনেমাটির মাধ্যমে দারুণ আলোচিত হন সাংস্কৃতিক জগতের অপ্রতিদ্বন্দ্বী এই পুরোধা পুরুষ। সেখানে নিজের লেখা ও স্বকণ্ঠে পরিবেশন করা কালজয়ী এই গানের মাধ্যমে অঙ্গীকার করেন পরাধীনতার গ্লানি ভাঙার। ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। স্বাধীনতার 2 বছর পর মুক্তিপ্রাপ্ত সিনেমা আবার তোরা মানুষ হওয়া ছাড়াও 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই কিংবদন্তির কৃতিত্বের স্বাক্ষর রয়েছে নবাব সিরাজউদ্দৌলা, অনেক দিনের চেনা, 7 ভাই চম্পা, এখনো অনেক রাত, সূর্য স্নান ও কাচের দেয়ালের মতো সিনেমায়। খান আতা রচিত এবং সুরারোপ করা 5 শতাধিক হৃদয়গ্রাহী গান আজও আনমনা করে তোলে সঙ্গীত মদিদের। স্বাধীনতা আনলে যারা 1997 সালের 1 ডিসেম্বর স্মৃতির ফ্রেমের ছবি হয়ে যাওয়া বিস্ময়কর এই প্রতিভাবান মানুষটি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন 1928 সালের আজকের দিনে। জাতির আত্মপরিচয় বিনির্মাণ আর কল্যাণমুখী শিল্পের বিকাশে মুক্তিযুদ্ধে প্রেরণাদানকারী এই মহাপুরুষের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশে এলাকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা রাত 10টা পর্যন্ত বজায় থাকতে পারে। এরপর 1 ডিগ্রি কমে রাত 11টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 19 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন আর হালকা বাতাস বইছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 83%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 202, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। বিএনপির আশকারা ও প্রশ্রয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1884 জন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 7 কোটি ছাড়ালেও করোনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে ক্ষুধার মহামারী, হুঁশিয়ারি বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের। এবং আমিরাত, বাহরাইন ও সুদানের পর এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা মরক্কোর। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন। Radio Today, 90.6 FM